নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন। আমি মনোজ দাস। কোটা বাতিল করে হাসিনা সরকার পরিপত্র জারি করেন 2018 সালের 4 অক্টোবর। সরকারের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয় 2021-এ মামলাটা হয়। আর 2024-এর 5ই জুন তারিখে হাইকোর্ট তার রায়ে সরকারি আদেশ বাতিল করে। ছাত্রদের আন্দোলন শুরু তারপর থেকে। ঠিক 2 মাসের মাথায় আগস্টের 5 তারিখে হাসিনা সরকারের পতন। আজ না হোক কাল একদিন ঠিক হিসাব নিকাশ হবে, ইতিহাস করবে হিসাব নিকাশ, যে ছাত্রদের আন্দোলন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল নাকি এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন করা একটি পরিকল্পনা, যাকে ষড়যন্ত্রও বলা যায়। এবং এই ষড়যন্ত্রের অংশীদার সেনাবাহিনী ছিল কিনা, থাকলে কতটা ছিল, সেই বিষয়টিও কিন্তু একদিন বিচার করবে ইতিহাস। এবং তখন প্রশ্ন উঠবে, সেনাবাহিনী কেন হাসিনার বিরুদ্ধে গিয়েছিল? তারা কি হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ছিল? তার কোনো প্রমাণ নেই। তারা কি ক্ষমতা দখল করতে চেয়েছিল? সেটাও দেখা গেল না, কারণ তারা তো ক্ষমতা দখল করেনি শেষ পর্যন্ত। তাহলে প্রশ্ন উঠবে, কেন আন্দোলন দমন না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেল শুধু? এটা তো সেনাবাহিনীর কাজ নয়। কোনটা মানবিক আর কোনটা মানবিক নয় সেটা দেখে মানুষের, তাদের সেখানকার নির্বাচিত সরকার। সেই সরকার ভোটের অধিকারে এসছে না কিসে এসছে সেটা কিন্তু, এটা অনেকেই বিরোধীরা অনেক কথাই বলে। ভারতেও দেখা যায় ভোট হওয়ার পরে সেখানটায় বলা হয় আমি জিতলে, তখন বলা হয় যে এখানে আমি জিতলে ভোট ঠিক আছে, আর আমি না হেরে গেলে ভোট ঠিক নেই। সুতরাং এইসব কথাগুলো চলতেই থাকবে। তবে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হলো যে সেনাবাহিনী কেন এটা কাজ করেছিল। তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র, তার শরিক হয়ে গিয়েছিল সেনাবাহিনী, এই মতটাও কিন্তু উঠে আসছে। সেটা ঘুষ খেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। ঘুষ দিয়েছিল কে? আমেরিকা, ডিপ স্টেট। তাদের ভূমিকা তো আপনারা জানেনই, বাইডেন সরকারের ভূমিকা, ডিপ স্টেটের জর্জ সোরসদের ভূমিকা সব জানেন আপনারা। সেটা ঘুষ খেয়ে নাকি ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সেদিন চুপচাপ দাঁড়িয়েছিল, সেটা তর্কের বিষয়। হতে পারে এই দুটো বিষয়ই একসঙ্গেই ছিল কিছুটা করে। হাসিনার পতন ঘটল, তাকে মেরে ফেলার ছক ছিল, সেটা যে সম্ভব হয়নি তার জন্য ওয়াকারুজ্জামানের দিকে ফিরে তালি লাগাবার কোনো কারণ নেই। কারণ ওয়াকারুজ্জামানের যে সেই হাসিনার যে চলে আসা ভারতে, সেটা তার কোনো ভূমিকা ছিল কি না সেটা তার কোনো প্রমাণই নেই। ওয়াকারুজ্জামানের কোনো ভূমিকা ছিল কি না, প্রমাণ যেটা আছে সেটা হলো ভারতের সেনাপ্রধান সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন 5 আগস্ট সকাল থেকে ওয়াকারুজ্জামানের সঙ্গে তিনি যোগাযোগ রেখে শেখ হাসিনাকে বাঁচানোর এবং দেশ থেকে ভারতে নিয়ে আসার ব্যবস্থা পাকা করেন। ওয়াকারুজ্জামান কিংবা তার সেনার কোনো প্রতিনিধি কিংবা সেনার পক্ষ থেকে এই বক্তব্যের কোনো বিরোধিতা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। ওই 5ই আগস্টের হাসিনার বিদায়ের পর অনেক বড় মুখ করে ওয়াকারুজ্জামান দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের জান মালের দায়িত্ব আমি নিলাম। বলেছিলেন না বলেননি? বলেছিলেন, মনে করে দেখুন। তাহলে প্রশ্ন ওঠে, তারপর থেকে মানুষের জানমালের কোনো মূল্য যখন নেই, আইন শৃঙ্খলা যখন তলানিতে, দেশের ধর্মনিরপেক্ষতা যখন শেষ হয়ে যাওয়ার জোগাড়, ধর্মীয় সন্ত্রাসবাদীরা যখন দেশটাকে মুক্তাঙ্গন বানিয়ে ফেলেছে, যখন দেশটাকে নতুন করে পাকিস্তানের কলোনি বানাবার চেষ্টা হচ্ছে, তখন ওয়াকারুজ্জামান কি মনে করেন না যে তার দায়িত্ব আছে দেশকে বাঁচানোর, দেশের মানুষকে বাঁচানোর? যে কথা তিনি বলেছিলেন 5ই আগস্ট বিকালে, বাংলাদেশ আর জ্বলছে,
বাংলাদেশের মানুষের আজ হাতে কাজ নেই, পেটে ভাত নেই, জীবনের সুরক্ষা নেই। ইউনূস সরকার এসব নিয়ে ভাবছে না। তাদের চিন্তা কত তাড়াতাড়ি মেক বাংলাদেশ পাকিস্তান এগেন করা যায় এবং কতদিন ক্ষমতায় নির্বাচিত না হয়েও ক্ষমতা দখল করে রাখা যায় অবৈধভাবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ তার অস্তিত্বের সবচেয়ে সংকটজনক পরিস্থিতির মধ্যে পড়েছে। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে যে আন্দোলনের ফলস্বরূপ, তাকে কেউ বলছে বিপ্লব, কেউ বলছে গণ অভ্যুত্থান, কেউ বলছে সেনা আর ইসলামী শক্তির মিলিত ষড়যন্ত্র। চুলচেরা বিচারের দরকার নেই, সেটা এই প্রতিবেদনের অঙ্গও নয়। যেটা বলার কথা সেটা হলো বাংলাদেশ এক অস্থির, অনিশ্চিত এবং সর্বনাশা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। যেভাবে মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গীরা চলছেন এবং যেভাবে বিদেশি শক্তি বিশেষ করে পাকিস্তান নাক গলানো শুরু করেছে এবং ভারত যেভাবে কড়া নজর রেখেছে পরিস্থিতির ওপর, তাতে নিকট ভবিষ্যতে বাংলাদেশ যে আর এক ইরাক বা সিরিয়া হয়ে উঠবে সেই ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে। ইতিমধ্যে পরিস্থিতি যতটা এগিয়েছে এই পথে, তাতে বলা যায় বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যৎ বড় প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। আমেরিকার ট্রাম্প সাহেব ক্ষমতায় এসেছেন বটে, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার পতন এবং ইউনূসের সরকারকে ক্ষমতায় বসানোর পেছনের মূল নায়ক যারা, তারা যে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে তা নয়। দুদিন আগে এই ডিপ স্টেটের মাথা জর্জ সোরসের ছেলে অ্যালেক্স, তিনি বাংলাদেশে এসে বৈঠক করেছেন ইউনূসের সঙ্গে। তাতে ইউনূসের খালি হয়ে যাওয়া ফরেক্স ভান্ডার কতটা ভরেছে আমরা জানি না, আদৌ ভরেনি। মধ্যিখানে ট্রাম্পের বিষ নজরে পড়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের জন্য একটা অর্থ সাহায্য পাওয়ার আশা জেগেছিল বাংলাদেশের, সেটা বন্ধ হয়ে গেছে। আমেরিকার চাপে সুইজারল্যান্ড সাহায্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF এরা অর্থ সাহায্য দেবে না, এটা ধরে নিতে পারেন। এদিকে ভারতকে শত্রু করে তোলার জন্যে যা কিছু করার দরকার তার কোনো ত্রুটি রাখছে না ইউনূস সরকার। দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জাগাবার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো ভারত বিরোধিতা, আর সেটাই তারা সমানে করে যাচ্ছে। দুর্ভিক্ষ এবং গৃহযুদ্ধ আজ কড়া নাড়ছে বাংলাদেশের দরজায়। সেদিকে নজর না দিয়ে ইউনূস সরকার চেষ্টা করছে নতুন রাজনৈতিক দল খোলার। তারা হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগকে দেশের মানচিত্র থেকে মুছে দেওয়ার। বলছে যে আওয়ামী লীগকে শেষ না ভোটে দাঁড়াতে দেওয়া হবে না, আগে তাদের বিচার হবে, শাস্তি দেওয়া হবে তাদের, তারপর নির্বাচনী সংস্কার হবে, সংবিধান সংশোধন হবে, তারপর হবে ভোট। তাদের ইচ্ছা এইভাবেই 4-5 বছর দিব্যি কাটিয়ে দেবে, অনির্বাচিত সরকার হয়ে জোর করে শাসন চালাবে। এটা হাসিনার চেয়েও আরও বহু গুণ বেশি ফ্যাসিস্ট তন্ত্র। সেটা ফ্যাসিস্ট তন্ত্র কিনা আপনারাই বলুন। এটা মানবে বিএনপি, মানবে অন্যান্য রাজনৈতিক দলগুলো? খবর আসছে আওয়ামী লীগের 14 পার্টির দলের জাতীয় পার্টি আওয়ামী লীগের জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তারা বিএনপি, জামাত, ইউনূস গংদের সঙ্গে কথা বলবে, কথা বলছেও। তেমন পুরস্কার পেলে অবিলম্বে ভোট চাই না বলতে তারাও রাজি হয়ে যাবে। বিএনপি দ্বিধায়। দেশ কিন্তু হাসিনার চেয়ে অনেক বড় ফ্যাসিস্টের হাতে পাকাপাকিভাবে পড়ে গেছে এবং আরও পড়তে যাচ্ছে। আওয়ামী লীগ তো এখন মাঠে প্রায় নেই। আজ 1 ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচির প্রথম দিন। যা খবর পাচ্ছি, পরিস্থিতি অনুকূল ভাবার মতো কোনো সংবাদ কোথাও নেই আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ এখন দেশের ভিতর প্রায় নেতৃত্ববিহীন। কে সফল করবে কর্মসূচি? আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে ইউনূস সরকারের বিরুদ্ধে মানুষের সচেতনতা বাড়াতে, মানুষকে কথা বলতে যে আমরা মাঠ ছেড়ে দিইনি, আছি তোমাদের পাশে। কিন্তু এই বার্তায় মানুষ কতটা আশ্বস্ত হবে অন্তত এই মুহূর্তে ঘোর সন্দেহ। এটা আওয়ামী লীগ জানে, তাই তারা যতটা সম্ভব লবি করে যাচ্ছে মার্কিন প্রশাসনের সঙ্গে, চেষ্টা করছে যাতে ট্রাম্প তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেন ইউনূস সরকারের বিরুদ্ধে। ভারতও চাপ দিচ্ছে
ট্রাম্প প্রশাসনকে। সে কথা আপনাদেরকে অনেকবার বলেছি আমার আগেকার সমস্ত ভিডিওতে। কারণ এই বাড়ির পাশে প্রতিবেশী বাংলাদেশে সেখানটায় এই বিস্ফোড়া নিয়ে পাকিস্তানের দালাল সরকারকে নিয়ে, একটা জঙ্গি সরকারকে নিয়ে, ইসলামী জঙ্গি সরকার, সন্ত্রাসী সরকার, তাদেরকে নিয়ে চলতে গেলে ভারতের নর্থ ইস্ট নিয়েও চিন্তা থাকে। আওয়ামী লীগ আর একটা চেষ্টা করছে যাতে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী থেকে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে ছুটি দেওয়া যায়। তাতে সেনাবাহিনীতে অসন্তোষ বাড়বে, বাংলাদেশের বিপুল আর্থিক ক্ষতি হবে এবং ইউনূসের উপর চাপ বাড়বে। ইতিমধ্যে আপনারা জানেন গতকালই করেছি একটি প্রতিবেদন, সেনাবাহিনীর অভ্যন্তরে দলাদলি ও পারস্পরিক ঝামেলা বাড়ছেই। সব মিলে বাংলাদেশ ক্রমশ একটা টাইম বোমার দিকে এগিয়ে চলেছে। এই অবস্থা থেকে বাঁচার এই মুহূর্তে একটাই পথ, আর সে পথ হলেন ওয়াকারুজ্জামান। তাকে যতই আওয়ামী লীগ বলুক না কেন সে এই ষড়যন্ত্রের মধ্যে ছিল, তাকে বাংলাদেশের মানুষ যতই বলুন না কেন সে ষড়যন্ত্রের মধ্যে ছিল এবং ছিলেন। তা সত্ত্বেও বলবো তার ছাড়া এখন এই মুহূর্তে বাংলাদেশের সামনে কিন্তু কোনো পথও নেই বাঁচার। তিনি নিষ্ক্রিয়। এই ওয়াকারুজ্জামান যদি এতদিন যেভাবে নিষ্ক্রিয় হয়ে বসে আছেন, এইভাবে বসে থাকলে শেষ হয়ে যাবে বাংলাদেশ। ইউনূসের সমর্থনে বেড়ে যাওয়া ইসলামী জিহাদি জঙ্গি যারা আজ বুক চিতিয়ে শক্তি প্রদর্শন করছে, দেশটাকে নিয়ে চলে যাচ্ছে সেই সম্পূর্ণ ইসলামী ব্যবস্থার দিকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউনূসকে বাধ্য করতে হবে। আর সেটা করার ক্ষমতা এবং দখল এবং অধিকার একমাত্র আছে ওয়াকারুজ্জামানের, কারণ তিনি বাংলাদেশের সেনাপ্রধান। এই সেনাপ্রধান যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছেন তখন সেই পাওয়ারের জোরে ব্যবস্থা তারা নিজেরাই নিতে পারবে। কিন্তু যত দিন যাবে, এখন অবধি নিতে পারবে, যত দিন যাবে ততই সেনাবাহিনীর মধ্যে দলাদলি যেভাবে বেড়ে যাচ্ছে, যেভাবে ইসলামী জঙ্গিদের সমর্থক সেনারা যেভাবে ক্ষমতার দখল করে নিচ্ছে, তাতে কিন্তু আর বেশি দেরি করলে কিন্তু এই দিকটাও চলে যাবে। একই সঙ্গে ইউনূসকে চাপ দিয়ে আগামী 4-5 মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করার দায়িত্ব নিতে হবে এবং সে ক্ষমতা একমাত্র আছে ওয়াকারুজ্জামানের। সেনার অভ্যন্তরীণ দলাদলি বন্ধ করা সহজ নয় জানি, যত দেরি হবে তত এই দলাদলি বন্ধ করা কঠিন হবে এবং সেনা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়বে। তা সত্ত্বেও বলবো, যদি দ্রুত ভোটের ব্যবস্থা তার ঘোষণা করা যায় এবং সেটা যদি করা যায়, দ্রুত ভোট, নির্বাচিত সরকারের হাতে যদি ক্ষমতা তুলে দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সেনার দলাদলি থেমে যাবে। ওয়াকারুজ্জামান একটা কথা মনে রাখবেন, বাংলাদেশেরকে বর্তমান অন্ধকারে ঠেলে দেওয়ার দায় কিন্তু আপনার। হ্যাঁ, স্পষ্ট করে জেনে রাখুন, এই দায় কিন্তু মূলত আপনার। আপনি চুপচাপ বসে থাকার জন্যে আপনার নিষ্ক্রিয়তা আজ বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আর বাংলাদেশকে আলোর দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব তাই বর্তায় আপনার ওপর। আর আপনি যদি মনে করেন দুই নৌকায় পা দিয়ে একদিকে এই জামাতি ইসলামী সেনাদের তাদের সাথে থাকবেন, আবার একদিকে আওয়ামী লীগ পন্থী যারা নিজেদের যে এতদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পন্থী যারা, তাদের সাথে যদি এই দুই নৌকায় পা দিয়ে যদি আপনি চলতে চান, তাহলে কিন্তু আপনারও পতন হবে, আপনাকেও বাঁচাতে পারবে না। মনে রাখবেন, বাংলাদেশকে মেরেছেন আপনি, আর বাঁচাবার দায়িত্ব আপনার। আর যদি বাংলাদেশ না বাঁচে, বাংলাদেশ যদি মরে যায়, বাংলাদেশে যদি মৃত্যু ঘটে ইসলামী জিহাদিদের হাতে, তাহলে কিন্তু আপনারও মৃত্যু ঘটবে, এটাও জেনে নেবেন। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।